স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার যাচ্ছে পুরো খবরে। নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, ফেব্রুয়ারিতে হবে ভোট। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে অংশীজন সংলাপে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যাটি মিয়ানমারের সৃষ্টি, তবে এর সমাধানও কিন্তু তাদের কাছে রয়েছে, এমনটাই বলছে প্রধান উপদেষ্টা। সেই সাথে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতে 7 দফার প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজার থেকে মারুফা রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে অংশীজন সংলাপে সোমবার যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ সহ সকল অংশীজনের সামনে প্রধান উপদেষ্টা তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রূপান্তরের গল্প। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে দেশ নির্বাচন আয়োজন করার মতো যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল। Stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. 8 বছরে প্রথম বড় পরিসরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংলাপের আয়োজন। 3 দিনব্যাপী আয়োজনে আমন্ত্রণ জানানো হয় দেশের সকল রাজনৈতিক দলের নেতাদেরও। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, 2017 সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। All acts of violence against Rohingya must cease immediately. We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas. They should make sure that no more Rohingyas enter into Bangladesh. রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন তিনি। It is not only the responsibility of Bangladesh but also of the international community to share the burden of the Rohingya crisis, to reflect on the possible solutions and to play an active role in implementing them. In going forward towards these objectives, I propose the following 7 points. বলেন, সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধান সেখানে। রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক এজেন্ডায় রাখতে এবং নিরাপদে তাদের বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত সারা বিশ্বকে এই বিষয়ে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনা করছে দুদক। আর এমন তথ্য জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ভোট ক্রয় বন্ধে আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎসে নজরদারি করা হবে। আর এ সময় হলফনামায় মিথ্যে তথ্য দিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন চেয়ারম্যান আব্দুল মোমেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। চলতি বছরের গত 5 আগস্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে নির্বাচনের সেই টাইমফ্রেমকে সামনে রেখে তৎপরতা বাড়ায় নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। সেই ধারাবাহিকতায় এবার জাতীয় নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ি বন্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে দুর্নীতি দমন কমিশন। নির্বাচনকালীন প্রার্থী ও ভোটারদের মাঝে কালো টাকা বিতরণের প্রবণতা ঠেকাতে সংশ্লিষ্ট বাকি প্রতিষ্ঠানগুলো তৎপর হবে বলে আশা প্রকাশ করেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই, কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁকফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। একই সাথে নির্বাচনী হলফনামায় প্রার্থীরা অস্বাভাবিক রকমের মিথ্যা তথ্য দিলে তা রোধে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আব্দুল মোমেন। নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সবকিছু দেবেন। অবিশ্বাস্য রকম কম সম্পদ দাখিল করা হয়েছে এবং বাস্তবে তার সম্পদ অনেক বেশি। এটার সাথে সাথে আপনারা রিপোর্ট করবেন, আমরা আমাদের মতো করে কাজ শুরু করব। এদিন মাল্টি সিকিউরিটিস লিমিটেডের সিইও হাসান তাহের ইমামকে শেয়ারবাজার থেকে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আগামী 28 আগস্ট ফের তলব করে চিঠি দিয়েছে দুদক।
বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন আর আশা ব্যক্ত করেছেন রাজনৈতিক দল এবং জনগণের অংশগ্রহণে সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে এবার। ২৪ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর বিভিন্ন থানা ফাঁড়ি সহ পুলিশের নানান স্থাপনা থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬,৫১,৬০৯টি। এমন তথ্য রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার। জানান, লুট হওয়া পিস্তলের জন্য ৫০,০০০, শটগানের জন্য ৫০,০০০, চায়না রাইফেলের জন্য ১ লাখ, এসএমজির জন্য ১,৫০,০০০, এলএমজির জন্য ৫ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এসব তথ্য যারা দিবেন তাদের পরিচয় গোপন থাকবে। মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো ৫০,০০০ টাকা পাবেন। অস্ত্র উদ্ধারে আমাদের এখান তো যত উদ্ধার হবে অত টাকা যাবে। যদি আপনি 2টা অস্ত্র হাতিয়ার ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই ৫ লাখ টাকা পেয়ে যাবে। তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে আপনি গতবারের স্টেটমেন্টে এটা বলে গেছি। লুট হওয়া অস্ত্র নিয়ে উদ্বেগ থাকলেও নির্বাচন যত ঘনিয়ে আসবে তত পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাজনৈতিক দল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন হবে এবার। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যাবে। আমাদের চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে প্রচুর নিয়োগ হচ্ছে। এসব নিয়োগে বাণিজ্য হলে সাংবাদিকদের সে তথ্য প্রচারের অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাজি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিগত 3 নির্বাচনের ক্ষত কাটিয়ে ভোট দিতে ফেব্রুয়ারির অপেক্ষায় এখন উন্মুখ গোটা দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সুশাসনের মাধ্যমেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা দেশের ক্রান্তিকালের কাণ্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর মঈন খান বলেন, গত ১৭ বছর মানুষ নিজের ভোট দিতে পারেনি, তাই উৎসবের ভোটের জন্য ফেব্রুয়ারির অপেক্ষায় এখন গোটা দেশ। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষা স্বাস্থ্য বিষয়ক সংলাপে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, শিক্ষিত মানুষরা দেশের প্রতি দায়বদ্ধ না থাকায় সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। আমাদের আজকে যে অধঃপতন, এই অধঃপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হচ্ছে দোজ হু আর দি পলিসি মেকার, আর আমাদের যারা ইনভলভ ছিল। এবং আমি সব সময় বলি, এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। অশিক্ষিত গরিব মানুষ এই দেশের বড় সমস্যা না, কারণ ওরা কেউ এই চেয়ারে বসে না। আমরা যারা এই চেয়ারে বসি, উই আর এট ফল্ট। রাত্রে ভোট করতে কেউ বলে দেয় নাই, ওনারা করছে। ভোট না হইলেও সিলমাইরা ভরতে হবে, এগুলি ওনারা করছে। অন্তর্বর্তী সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কারে উদ্যোগ না নেয় সমালোচনা করেন তিনি। বলেন, সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রায় 13 মাস যাবত বাংলাদেশের শিক্ষা নিয়ে কেউ কথা বলে না। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
বাংলাদেশের নয়, ৭১ ইস্যুতে ক্ষমা চাওয়ার পাশাপাশি আগে পাকিস্তানের মন পরিষ্কার করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। পাক উপপ্রধানমন্ত্রী ইসাক দারের মন্তব্যের প্রতিক্রিয়ায় তারা বলছেন, মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে সমবেদনা জানালেও কখনোই ক্ষমা চায়নি পাকিস্তান। আর এদিকে বিশ্লেষকদের মতে রাজনৈতিক বৈরিতা থাকলেও পাকিস্তানে বাংলাদেশি পণ্যের যে বাজার তৈরির সুযোগ আছে তা কাজে লাগানো উচিত। ৭১-এর স্বাধীনতার ২ বছর পর ১৯৭৪-এর ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে পাকিস্তান। সে বছর ঢাকা সফরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ৭১-এর গণহত্যার ঘটনায় পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের দায়ী করে অনুশোচনা প্রকাশ করার পাশাপাশি বিষয়টিকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেন। তবে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রত্যাশায় বাংলাদেশ, যদিও ৭১ ইস্যুতে নাকি দুদফা মীমাংসা হয়েছে বলে দাবি করেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বিশ্লেষকরা বলছেন ৭১-এর গণহত্যা ইস্যুতে পাকিস্তান কখনো কখনো সমবেদনা জানালেও ক্ষমা চায়নি কখনোই। তারা কোন তথ্যের ভিত্তিতে এটা মীমাংসিত বলছেন এটা আমার কাছে পরিষ্কার না। আই এম নট ক্লিয়ার অ্যাবাউট ইট, এবং আমার ধারণা কেউই পরিষ্কার না এই বিষয়টা নিয়ে। তারা সিমলা চুক্তিতে রিগ্রেট বলেছে। জেনারেল মোশাররফ যখন আসলো তিনি বলেছেন যদি হয়ে থাকে তাহলে আমি রিগ্রেট করি, ওখানেও কিন্তু রিগ্রেট যদি বলেই থাকে তাহলে এটা একটা অফিসিয়াল প্রসেসের মধ্যে আনলি হয়। সেটা সামিট লেভেলে হতে পারে, যখন ডিক্লারেশন হয় ডিক্লারেশনের ক্লজ থাকতে পারে, পার্লামেন্টের মাধ্যমে যদি একটা রেজলিউশন তারা আনতে পারে তাহলে আরও আমি মনে করি টেকসই হবে। সফরকালে সরকার প্রধান, রাজনীতিক এবং ব্যবসায়ীদের সঙ্গে হওয়া বৈঠকে দুদেশের সম্পর্ককে এগিয়ে নেয়ার বার্তা দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশকে পরিষ্কার মন নিয়ে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে ৭১-এর লুণ্ঠন, গণহত্যা আর ধর্ষণের শিকার বাংলাদেশের বদলে আগে মন পরিষ্কার করা উচিত স্বয়ং পাকিস্তানের। পরিষ্কার মন তাদেরই হওয়া উচিত, আমার তো হওয়া উচিত না। আমি তো পারপেট্রেটর না, আই এম তো ভিকটিম। ভিকটিমের কখনো পরিষ্কার মনের কথা বলাটাই ঠিক না। পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর ৩ দিনের সফরে দেশটির সঙ্গে এক চুক্তি, ৪ সমঝোতা স্মারক এবং একটি বিনিময় কর্মসূচিতে সই করে বাংলাদেশ, যেখানে বাণিজ্য সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তানের অর্থনীতি এমন কোনো অবস্থায় নেই যেটা বাংলাদেশ খুবই উৎসাহী বোধ করবে বাংলাদেশি ব্যবসায়ীরা, বরং বাংলাদেশি ব্যবসায়ীরা চাইবে পাকিস্তানে তার ইনভেস্টমেন্ট হতে পারে কিনা। অর্থনৈতিক বিচারে পাকিস্তান আমার জন্য একটা পণ্যের বাজার হতে পারে, আমার লেবার মার্কেটের সুযোগ আসতে পারে, আমার কালচারাল কোঅপারেশনের সুযোগ আসতে পারে, সুতরাং আমি কেন সেটা বন্ধ করব। গত ১ বছর পাকিস্তানি মন্ত্রিসভার ৩য় সদস্য হিসেবে বাংলাদেশ সফর করলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। সীমানা পুনর্নির্ধারণের দ্বিতীয় দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। আর এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 10টি জেলার 20টি আসনে শুনানি হয়। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের 7টি আসন এবং ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের শুনানি হয়। বরগুনায় 2টি থেকে বাড়িয়ে 3টি ও পিরোজপুরে বিদ্যমান 3টি থেকে বাড়িয়ে 4টি আসন, অর্থাৎ 2008 সালের পূর্বের আসন ফেরত চান আবেদনকারীরা। আর এছাড়াও 3 পার্বত্য অঞ্চলে 3টির বদলে 8টি আসনের দাবি জানানো হয়। আসন কমিয়ে বরগুনা জেলাকে 2টা আসনে রূপান্তরিত করেছে। এটা সপক্ষের যুক্তিটা হচ্ছে 2টা জিনিস বলবো। একটা হচ্ছে এখানে নির্বাচন অর্থাৎ ডিলিমিটেশন অ্যাক্টে সুস্পষ্টভাবে 3টা জিনিস রয়েছে। একটা হচ্ছে প্রশাসনিক সুবিধা, আর একটা হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা এবং উপজেলা, জেলা, ইউনিয়ন এগুলা যেন যোগাযোগ ব্যবস্থা, তারপরে প্রত্যেকটা প্রশাসনিক ইউনিট ঠিক রেখে, যতদূর সম্ভব ঠিক রেখে প্রপোর্শনেট
মানে ভোটারের ভিত্তিতে এক একটা কনস্টিটিউয়েন্সি হবে, 300 আসনে ভাগ হবে। স্বরূপবাড়িকে যদি একক আসন দেওয়া না যায়, সেক্ষেত্রে স্বরূপবাড়ি এবং কাউখালী, স্বরূপবাড়ি বর্তমান নেসারাবাদ এবং কাউখালীকে দিয়ে পিরোজপুর 2 আসন করা হোক। অবশেষে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর্ব। শেষ দিন পর্যন্ত মোট 21টি প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। আর আগামীকাল বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। প্রার্থীদের অনানুষ্ঠানিক প্রচারণায় সরগরম পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। তবে কেবল সাফাই দিয়ে ক্ষান্ত নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা এখন তুঙ্গে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ভোটারদের মন জয় করতে মরিয়া প্রার্থীরা। অনেকেই মানছেন না নির্বাচনী আচরণবিধিও। সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা বলেন, কিছু প্রভাবশালী ছাত্র সংগঠন আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কমিশন। দুপুরে কার্জন হল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় ক্যাম্পাসে ট্যাগিং এর রাজনীতি বন্ধের আহ্বান জানায় তারা। নারী যারা আছে তাদের বিভিন্ন সাইবার বুলিং, তাদের নিরাপত্তা সংকটভুক্ত হয়। তো আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা এনশিওর করব। এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলোকে, এখান থেকে আমরা এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করা ঘটনায় ক্ষমা চেয়ে হল প্রভোস্টের কাছে চিঠি দিয়েছেন। উমামার ক্ষমা চাওয়ার বিষয়টিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান ছাত্রদলের জিএস প্রার্থী। উমামা ফাতেমা রাতের আধারে একটা 13 মিনিটে তিনি রোকেয়া হলে প্রচারণা করছেন, যেটাকে শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্নভাবে নিন্দা জ্ঞাপন করেছে এবং প্রত্যাখ্যান করছে। অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এভাবে তো আসলে আচরণবিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এরই মধ্যে ইউনিটি টু রিভিল প্যানেলের সমাজসেবা সম্পাদক সীমা আক্তার সাইবার হয়রানির শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন। মনে হয় যে আমাকে ইচ্ছে করে টার্গেট করা হচ্ছে এবং অনলাইনে বুলিং করা হচ্ছে এবং বহিরাগতদের আইডি দ্বারাও স্লাট শেমিং করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে মঙ্গলবার প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপর বিকাল 4টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। পাল্টা অভিযোগ, সাইবার হেনস্থা থেকে শুরু করে আচরণবিধি লঙ্ঘন, সব মিলিয়ে ভোটের আগেই উত্তাপ ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একদিকে প্রার্থীরা অভিযোগ করছেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, অন্যদিকে নির্বাচন কমিশন সাফাই গাইছে নিরপেক্ষতার। সব মিলিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর এই আবহাওয়া যে আরও বদলাবে তা এখন থেকে স্পষ্ট। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের খসড়া তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। সোমবার এই খসড়া তালিকা প্রকাশ করা হয়। আর এই সময় 276টি মনোনয়নপত্রের মধ্যে 256টি বৈধ বলে ঘোষণা করা হয়, বাতিল করা হয় 20টি মনোনয়নপত্র। নির্বাচনের খসড়া প্রার্থিতা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব ও প্রক্টর ডক্টর AKM রাশিদুল আলম। আমাদের এখানে বিপি সহসভাপতি পদে 20 জন প্রার্থী, সাধারণ সম্পাদক পদে 17 জন প্রার্থী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে খসড়া প্রার্থী তালিকায় 9 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়া পুরুষ কার্যকরী সদস্য সেখানে 32 জন প্রার্থী আছেন, সেখান থেকে 3 জন পুরুষ আমাদের মেল স্টুডেন্টস থেকে নির্বাচিত হবে। এই হলো আমাদের টোটাল 256 জনের তালিকা। বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী 739টি ওষুধের দাম নির্ধারণে সরকারের ক্ষমতা বহাল রেখেছে হাইকোর্ট। সোমবার এর রায় দেন হাইকোর্ট।
রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, এর মধ্য দিয়ে দেশের অধিকাংশ ওষুধের দাম নির্ধারণের এখতিয়ার উৎপাদনকারীদের পরিবর্তে ফিরল সরকারের হাতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলেছেন, সর্বোচ্চ আদালতের এই নির্দেশনার ফলে মানুষের চিকিৎসা ব্যয় কমবে। জ্বর, ঠান্ডা, কাশি থেকে শুরু করে অনেক জটিল রোগের জন্য মানুষের নিয়মিত ওষুধ কিনতে হয়। ওষুধের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। এই সুযোগে হর হামেশাই ওষুধ কোম্পানিগুলো ইচ্ছামতো দাম বাড়িয়ে দেয়। ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এর 11 ধারায় সরকারকে ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে 1993 সালের 18 সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় 739টি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। কিন্তু 1994 সালের 26 ফেব্রুয়ারি একটি সার্কুলারের মাধ্যমে সেই ক্ষমতা সীমিত করে মাত্র 117টি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রাখা হয়। বাকি সব ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে। সোমবার উচ্চ আদালতের রায়ে 1993 সালে সরকারের জারি করা 739টি ওষুধের দাম নির্ধারণ সংক্রান্ত গেজেট পুনর্বহাল করেছেন। এইটা আমরা মূলত চ্যালেঞ্জ করছি এই কারণে যে ওষুধ কোম্পানি, ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে ইচ্ছামতো মূল্য নির্ধারণ করবে, জনগণের ভোগান্তি হবে, জনগণ ওষুধের অভাবে তারা তাদের স্বাস্থ্য রক্ষা সুরক্ষা হবে না। এইটা চ্যালেঞ্জ করেছিলাম এবং এই চ্যালেঞ্জ করার পরে রুল হয়েছে আগে এবং আজকে সেটা রায় হয়েছে। নুন আনতে পান্তা ফুরানো সাধারণ মানুষকে এতদিন চড়া দাম দিয়ে ওষুধ কিনতে হতো। উচ্চ আদালতের রায়ে ক্রেতারা সন্তুষ্ট। জানান, জনগুরুত্বপূর্ণ এসব বিষয়ে সরকারকে আরো নজর দিতে হবে। যে কোনো মেডিসিনের একটা রেট ফিক্স করে দিলে তাহলে আমাদের সুবিধা হয়। ওষুধ প্রশাসন রেট করবে, কিন্তু তারা এটাকে মনিটর করার জন্য কোনো লোক দিবে না। এই আইন করে কি লাভ? প্রোডাক্ট আছে দেখে যে 495 ছিল, ওটা পার পিসে মনে করলেন 200 টাকা করে বেড়ে গেছে। তো একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের দাম 50 টাকা আর ধরছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী জানান, এই রায়ের ফলে কম দামে ওষুধ কিনতে পারবে মানুষ। আমরা জানি এই দেশে প্রতি বছর প্রায় 60 লাখের মতো মানুষ শুধুমাত্র চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে যায়। কারণ এর মধ্য দিয়ে অসুস্থ মানুষের চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা গ্রহণের একটি ক্ষেত্রে অন্তত ব্যয় সংকোচন হবে। অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন ভোক্তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিরতির। সাথেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করা হয়। 11 নম্বর আসামিকে এই আদালতে জনাব ফারজানা বস্তারের আদালতে উপস্থাপন করা হয়। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে 3-4 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই যে অভিযুক্ত, এটা ভিত্তিহীন। বাদী নিজে সশরীরে হলফনামা করেছেন এবং বাদী নিজেই করে উপস্থিত ছিলেন। আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে উনি সেই সাক্ষাৎকারগুলো দিয়েছেন। এবারে মধ্যমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। শীঘ্রই ডিজিটাল ব্যাংকের অনুমোদনের জন্য আবেদন চাওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। জানান, সম্প্রতি ডিজিটাল ব্যাংকের আইনে পরিবর্তন আনে নিয়ন্ত্রণ সংস্থাটি, যেখানে ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধন 125 কোটি টাকা থেকে 300 কোটি টাকা করা হয়েছে। এর আগে নগদ এবং কোরি নামে 2টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়া হলেও তা বাতিল করা হয়। এবারে জানিয়ে দেব খেলার খবর। রিজিওনাল ক্রিকেটের অধীনে প্রথমবারের মতো চট্টগ্রামে শুরু হচ্ছে জেলাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। আর এই আসরের অন্যতম মাস্টারমাইন্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, যার প্রশংসায় পঞ্চমুখ বোর্ড পরিচালক আকরাম খান। আর ধাপে ধাপে বয়স ভিত্তিক ও নারীদের টুর্নামেন্টও করতে চান তারা। এশিয়া কাপে টাইগারদের শিরোপা জয়ের সুযোগ দেখছেন আকরাম।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আরও একটি মাস্টার প্ল্যান, দায়িত্ব নিয়েই নতুন নতুন পরিকল্পনা সাজাচ্ছে। আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়েও বিগত বছরগুলোতে চলেছে আলোচনা। পূর্বে কাগজে কলমে সেসব সীমাবদ্ধ থাকলেও এবার আঞ্চলিক ক্রিকেটের অধীনে চট্টগ্রামে শুরু হচ্ছে একটি ক্রিকেট টুর্নামেন্ট, যা শুরু হবে বৃহস্পতিবার। বুলবুলি তো উদ্যোগটা নিয়েছে যে আপনার এরকম একটা রিজনাল ক্রিকেটটা চালু করলে হয়তো ক্রিকেটের অনেকগুলো ক্রিকেটার পাওয়া যাবে, বিধায় তারা ওনার মধ্যে টুর্নামেন্টটা করে যাবেন। বিশেষ করে যারা ফ্র্যাঞ্চাইজি আছে ওনারা যদি না আসতেন তাহলে এটা ডিফিকাল্ট হতো। 28 তারিখ এটার ওপেনিং হবে, আমাদের বোর্ড প্রেসিডেন্ট যাবে। সো সেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি এবং অনেকগুলো পজিটিভ জিনিসও বেরিয়ে আসছে। একটা টুর্নামেন্ট, প্রথম একটা রিজনাল ক্রিকেট টুর্নামেন্ট করছি। আল্লাহর মতো যদি সব কিছু ঠিকঠাক থাকে, ওখান থেকে যদি 2-1টা প্লেয়ার চিটাংয়ের ডিভিশনের পরে T20 খেলতে পারে NCL এ, তাহলে মনে করবো যে সাকসেসফুলি হচ্ছে। এবার শুধু জেলা পর্যায়ে শুরু হলো, আগামী আসর থেকে বয়সভিত্তিক এবং নারীদের টুর্নামেন্টও করতে চান তারা। এবার হয়তো একটা করলাম, নেক্সট ইয়ার থেকে যে প্রসেসিংয়ে যাচ্ছে হয়তো আন্ডার-19 মেইন টিম, তারপর হলো এজ গ্রুপের রিজনাল ইনশাল্লাহ করার প্ল্যান আছে। দরজায় কড়া নাড়ছে নেদারল্যান্ড সিরিজ, এরপরই এশিয়া কাপের আসর। পরিচালক আকরাম খান দেখছেন বড় স্বপ্ন, শিরোপা জয়ই তার চোখ। যেহেতু আপনার শর্ট ফরম্যাটের খেলা, আপনার ইউ নেভার নো, যে কেউ আপনার চ্যাম্পিয়ন হতে পারে, যে কেউ আপনার খারাপ করতে পারে। সো বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ আছে যে এই মুহূর্তে 2টা সিরিজ জিতেছে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে। পাকিস্তান খুব ভালো দল এবং শ্রীলঙ্কায় কিন্তু অনেক শক্তিশালী দল। তো এই কনফিডেন্সটা নিয়ে আসে এবং আপনি T20 1-2টা ওভারে কিন্তু খেলা চেঞ্জ হয়ে যায়, ওই বিশ্বাস যদি রাখে। আর এর আগে তো বাংলাদেশ ফাইনালও খেলেছে। সো ফাইনাল যেখানে খেলতে পারে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার তো সম্ভাবনা থাকেই। অক্টোবরে বিসিবির নির্বাচন, সেখানে অংশগ্রহণের আগ্রহ রয়েছে আকরাম খানের। তবে সবকিছু নির্ভর করছে সেই সময়ের পরিস্থিতির উপর। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।